ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, বললেন ডক্টর ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ ব্রিফিং, 5 সমঝোতা সই। We are looking forward to Malaysia's support, always with Bangkok. And you have just mentioned about Rohingya. This is a big problem for us. জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করে নির্বাচন বিতর্কিত করার অপচেষ্টা চলছে, বললেন রিজভী। কোকোর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। সরকার উৎখাতের ষড়যন্ত্রের খুলনায় শেখ হাসিনার নামে রাষ্ট্রদ্রোহ মামলা, চাংখারপুলে 6 হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ। আমার মেয়েদের কেন আটকে রাখলো, কেন কোচিং করালো, কেন আমার মেয়ে আগুনে পড়লো, এই বিচার আমরা চাই। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দায়ের বিচার চান হতাহতদের পরিবার। 8 দফা দাবিতে স্বজনদের মানববন্ধন। এবার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, 11 সেপ্টেম্বর ভোট, ডাকসুর মনোনয়নপত্র বিক্রি শুরু। রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি, বিপদসীমার কাছাকাছি, চর এলাকা প্লাবিত, গবাদি পশু আনা হচ্ছে লোকালয়ে। এবং শান্তির জন্য রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে ইউক্রেনের, বার্তা ট্রাম্পের। কিয়েভের অংশগ্রহণ ছাড়া সমঝোতা চায় না জেলেনস্কি। সংবাদ দুপুরে দেখছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় নির্বাচনে মালয়েশিয়া সরকারের সহযোগিতা চান তিনি। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। সংবাদ সম্মেলনে বাংলাদেশকে মহান বন্ধু বর্ণনা করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লুৎফর কবিরের রিপোর্ট। মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রজায়ায় সকাল 9টায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে পৌঁছালে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া হয় লাল গালিচার অভ্যর্থনা ও গার্ড অব অনার। সেখানে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর ইউনূস। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন তিনি। পরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হয়। 3টি নোট বিনিময় চুক্তিও স্বাক্ষর হয়েছে। এরপর যৌথ সংবাদ সম্মেলনে আসেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে মালয়েশিয়াকে বাংলাদেশের ব্যবসায়ী অংশীদার এবং বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়াকে পাশে চেয়েছেন তিনি। এছাড়া ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our elections in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. সংবাদ সম্মেলনে বাংলাদেশকে মহান বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। It's a great country with enormous potential and a great friend of Malaysia, and secure peace and promote progress and development for the people. বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন আনোয়ার ইব্রাহিম। লুৎফর কবির, দেশ টিভি। খুলনায় অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 46 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। মামলাটি খুলনার সোনাডাঙ্গা থানায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধানচন্দ্র রায় বাদী হয়ে দায়ের করেন। প্রধান আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সহসভাপতি এম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়াও প্রায় 30 থেকে 40 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে এম মুজিবুর রহমানকে গত 22 এপ্রিল আটক করে তার মোবাইল থেকে সরকার উৎখাতের জন্য বিভিন্ন গ্রুপের মাধ্যমে ষড়যন্ত্রের তথ্য পাওয়া যায়। কেএমপির অনুমতি নিয়ে 4 আগস্ট এই মামলাটি দায়ের করা হয়েছে।
জুলাই আগস্ট আন্দোলনের রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। গতকাল সাক্ষী দিয়েছেন শহীদ আনাসের বাবা। মঙ্গলবার এই মামলায় হাজির করা হয়েছে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুলকে। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ অপর 4 আসামি এখনও পলাতক রয়েছেন। গত 21শে এপ্রিল এই মামলায় 8 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে 14 জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 4 জনকে ও সাভারে ইয়ামিন হত্যা মামলায় জাকির হোসেন মামা জাকির সহ 5 আসামিকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দোষীদের বিচারের দাবি জানিয়েছেন হতাহতদের স্বজনরা। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই দাবি জানান। কর্মসূচিতে সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার ও সারা দেশে শিক্ষার নামে কোচিং ব্যবসা বন্ধ করা সহ 8 দফা দাবি জানান স্বজনরা। তারা বলেন, এই দুর্ঘটনায় তারা প্রিয় সন্তানকে হারিয়েছেন। দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের দায় রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। যে আমার মেয়েদের কেন আটকে রাখলো, কেন কোচিং করালো, কেন আমার মেয়ে আগুনে পড়লো, এই বিচার আমরা চাই। তাদের কোচিং এর নাম দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা সবার কাছে বিচার চাই, এটা যেন একটা সুস্থ তদন্ত করা হোক। দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ জাকসু নির্বাচনের। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। তবে অছাত্রদের হলের সিট দখল রাখাকে নিরাপত্তার সংকট হিসেবে দেখছেন শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে, হল ছাড়তে বাধ্য করা হবে অছাত্রদের। দেওয়ান ইমানের রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গেল রোববার বিকেলে দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা হয় জাকসু নির্বাচনের। ঘোষণা অনুযায়ী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তফসিল ঘোষণার পর থেকে পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা বলছেন, এই নির্বাচন তাদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার দাবি তাদের। যে জাকসু নির্বাচন এতদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা চাই যে উপযুক্ত নেতৃত্ব উঠে আসুক। জাকসু নির্বাচন যদি হয় তাহলে কিন্তু ওই সমস্ত যেরকম গোষ্ঠী রয়েছে তারা কিন্তু দখলদারিত্ব, টেন্ডারবাজি, পেশি শক্তি যে রাজনীতি রয়েছে সেটা কিন্তু করতে পারবে না। আমরা অবশ্যই চাই যে নির্বাচনটা অবশ্যই তারিখ অনুযায়ী হোক এবং সেটা হচ্ছে যে কি আর না পিছাক। অছাত্রদের হলের সিট দখলে রাখাকে নিরাপত্তার সংকট হিসেবে দেখছেন ছাত্র নেতারা। পাশাপাশি ছাত্র দলের বর্ধিত কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের স্থান পাওয়াকে ভালোভাবে নিচ্ছেন না তারা। আমরা মনে করি যে সাবেক শিক্ষার্থীরা যদি এখনো ক্যাম্পাসে থাকেন কিংবা হলে অবস্থান করেন, সেই জায়গা থেকে নির্বাচন বানচালের ব্যাপারে বিভিন্ন ধরনের চেষ্টা হতে পারে। শিক্ষার্থীদের দাবিকে বাস্তবায়নের জন্য যাতে আগামী 11 সেপ্টেম্বর অবশ্যই একটা সুষ্ঠু, সুন্দর, উচ্চমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করে। কেউ বলার সুযোগ নেই যে জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু চায় না কিংবা ছাত্র সংসদ নির্বাচন চায় না কোনো বিশ্ববিদ্যালয়। আমরাই একক সংগঠন হিসেবে যে এই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে অবস্থান করছি এবং আমাদের গ্রাউন্ড ওয়ার্ক অনেক আগে থেকে চলমান। এদিকে নির্বাচন কমিশন বলছে, খসড়া ভোটার তালিকা প্রকাশ, তফসিল ঘোষণা সহ বেশ কিছু কার্যক্রম এগিয়ে নিয়েছেন তারা। একটা হলে যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের কিন্তু জাকসু এবং হল সংসদ এই দুই নির্বাচনই সংশ্লিষ্ট হলে অনুষ্ঠিত হয়। হলের যারা আছেন তারাই কিন্তু ওখানে তাদের ভোট কার্য সম্পন্ন করে। 1972 সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত 9 বার অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম
বিতরণ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হবে। এছাড়া 18টি আবাসিক হলে সংশ্লিষ্ট হলের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। এবার ফর্মের মূল্য রাখা হয়েছে 300 টাকা। আগামী 18ই আগস্ট প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। 19 আগস্ট মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। একজন প্রার্থী সর্বোচ্চ 5 জন সমর্থককে সঙ্গে নিয়ে ফর্ম তুলতে পারবেন। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে একটি শক্তি আগামী নির্বাচনকে বিতর্কিতের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির আশপাশে কোনো প্রভু নেই উল্লেখ করে রিজভী বলেন, দলটি চায় শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা। ফ্যাসিবাদ কায়েমের জন্য ফের অনেকে আবার উত্তেজনাপূর্ণ মন্তব্য করছেন বলে জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, গোটা জাতি একটি অবাধ নির্বাচনের অপেক্ষায় থাকলেও একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের একটি সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিডিউল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফ্যাসিবাদকে, তারা নানা কারণে রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়ে এখন বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় চর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে চর থেকে গবাদি পশু লোকালয়ে নিয়ে আসছেন চরবাসীরা। এখনো অনেক গবাদি পশু চরাঞ্চলে রয়েছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মা নদীর পানি বৃদ্ধিতে নিরাপত্তার স্বার্থে টি বাঁধ পরিদর্শন বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে। রাজশাহীতে পদ্মার বিপদসীমা 18.5 মিটার। সোমবার সন্ধ্যায় পানির উচ্চতা ছিল 17.39 মিটার। রাজশাহীতে পানি বৃদ্ধি নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবার চেষ্টা করব। শাহেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাহেদ, পানি বাড়ায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং আসলে স্থানীয়রা কতটা সমস্যার সম্মুখীন হয়েছে এবং এতে করে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে সবকিছু আমাদের জানাবেন। ধন্যবাদ অতসী। গত প্রায় এক সপ্তাহ ধরে রাজশাহীর যে পদ্মার পানি সেটি বিপদসীমার প্রায় কাছাকাছি চলে এসেছে। রাজশাহীর যে বিপদসীমা সেটি 18.05 মিটার। আজকে সকাল 9টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি দিয়েছে সেই 17.43 মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে পানির যে বিপদসীমা। ফলে এখানে আমরা যে এলাকাটিতে আছি পঞ্চবটি এলাকা, সেখানে অধিকাংশ বাড়িঘরেই যেগুলো নদী তীরবর্তী সবগুলোতে পানি উঠে গেছে এবং মানুষজন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এখানে অনেকেই বাড়িঘর ছেড়ে যেসব বাড়িঘরগুলো শুকনো আছে সেই বাড়িঘরগুলিতে আশ্রয় নিচ্ছেন প্রতিবেশীদের বাড়িতে, এবং যারা এখানে এখন পর্যন্ত আছেন তারা যেটি বলছেন তারা অনেক দুর্ভোগের মধ্যে আছেন এই যারা নদীর পারে। এছাড়া চরাঞ্চলের যদি তথ্যগুলি দিই সেটি হচ্ছে যে প্রত্যেকটি চরাঞ্চলেই ইতিমধ্যেই যারা বসবাস করতেন তারা শহরের দিকে বিভিন্ন জায়গায় তাদের নিরাপদ আশ্রয় সন্ধানে ছুটছেন, কারণ চরাঞ্চলগুলি ইতিমধ্যেই ডুবে গেছে। সেখানে যারা গবাদি পশু লালন পালন করেন সেগুলোও তারা সরিয়ে নিয়ে আসছেন। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে তারা বন্যার আশঙ্কা করে এবং নদীর তীরবর্তী এলাকাগুলি ঝুঁকিপূর্ণ আশঙ্কায় ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের যে টি বাঁধটি আছে সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে সীমিত করা হয়েছে। প্রধান ফটক যেটি সেখানে তালা দিয়ে দেওয়া হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমানের সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তারা সতর্কতামূলকভাবে যেসব এলাকায় বন্যা প্রচন্ড বা নদী ভাঙ্গন হতে পারে এমন শঙ্কা আছে সেসব এলাকার জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন।
করেছেন, নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড সতর্কভাবে আছে। তবে বন্যার পানিটি যেভাবে এখন পর্যন্ত বাড়তির দিকে আছে, এটি যদি আরো এক সপ্তাহ এই ধরনের ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে রাজশাহীর যে বিপদসীমা অতিক্রম করার কথা 18.05 মিটার, সেটি হয়তো অতিক্রম করে ফেলবে। গত 1998 সালে সর্বশেষ রাজশাহীর পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছিল। এরপর বারবার বন্যার যে পদধ্বনি সেটি শোনা গেলে পরেও বিপদসীমা কখনোই অতিক্রম করেনি। কিন্তু এবার যে পানি বাড়তি থাকার যে ধারাবাহিকতা, সেটিতে ইতিমধ্যে নিম্ন অঞ্চল পুরোপুরি প্লাবিত হয়েছে এবং নতুন নতুন এলাকা প্রতিদিনই প্লাবিত হচ্ছে। বিশেষ করে নগরীর আশেপাশে যে নদী তীরবর্তী এলাকাগুলি আছে সেগুলোতে ইতিমধ্যে পানি ঢুকে গেছে এবং চারঘাট, বাঘা এবং গোদাগাড়ির যে চরাঞ্চলগুলি আছে সেগুলোর যে খবর আমার কাছে আছে সেগুলো ইতিমধ্যেই তলিয়ে গেছে পানিতে এবং সেখানকার মানুষরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। বলা যায় যে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখনো যেহেতু পুরোপুরি বন্যা এখনো দেখা দেয়নি, ফলে তারা সাহায্যের হাত বাড়িয়ে আসেননি, তবে তারা প্রস্তুত আছেন। ততসী বন্যা নিয়ে রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীতে পানি বৃদ্ধির ফলে যে স্থানীয়রা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, এছাড়া সকল চিত্র তুলে ধরছিলেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাবরিনা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আবারও চলে এলাম আপনার কাছে। সাবরিনা, ট্রাইব্যুনালে কোন কোন মামলার আসামিদের হাজির করা হয়েছে আমাদের জানাবেন। অতসী, আজকে 3টি মামলার দুইটি মামলা শুনানি এবং সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল এবং সেটি কিন্তু শুনানি শুরু হয়েছে। এবং শুনানি শুরু হওয়ার আগে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না, তিনি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা অর্থাৎ শেখ হাসিনার মামলা, যেখানে আসাদুজ্জামান খান কামাল আছেন এবং যেখানে রাজসাক্ষী চৌধুরী আব্দুল মামুন রয়েছেন, সেখানে শেখ হাসিনার এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জেরাই খান পান্না আসলে আইনজীবী হিসেবে নিয়োগ হতে চেয়েছেন এবং সেই অ্যাপ্লিকেশনটি আসলে আজকে আইনজীবী নাজনীন নাহারের দ্বারা তিনি হচ্ছে ট্রাইব্যুনালে পেশ করেছেন এবং তিনি সেখানে নাজনীন নাহার যেটি জানিয়েছেন যে জেরাই খান পান্না হচ্ছে শেখ হাসিনার পক্ষে আসলে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ হতে চান। কিন্তু সেখানে ট্রাইব্যুনাল বলেছেন যে এই যে সময়টুকু যে ছিল যখন পলাতক আসামিদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া, পলাতক আসামিদের জন্য যে খবরের কাগজে হচ্ছে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যখন আসামি পক্ষের শেখ হাসিনার পক্ষে যখন আইনজীবী হিসেবে বলার কথা হয়েছিল তখন আসলে তিনি আসেননি। কিন্তু তিনি সেখানে নাজনীন নাহার যিনি বলেছেন যে এখানে জেরাই খান পান্না হচ্ছে রেজিস্ট্রার জেনারেল বরাবর হচ্ছে অফিসে হচ্ছে তিনি অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং এরপর হচ্ছে যেটি হয়েছে যে ট্রাইব্যুনাল 1 হচ্ছে এই জেরাই খান পান্নাকে হচ্ছে নিয়োগ দেওয়ার আবেদন সেটি খারিজ করে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে নাজনীন নাহার জেরাই খান পান্নার পক্ষে যেটি বলেছেন যে জেরাই খান পান্না এখন যে শেখ হাসিনার যে স্টেট ডিফেন্স আছে অর্থাৎ আমির হোসেন তাকে হচ্ছে সহযোগিতা করতে চান, অর্থাৎ তাকে হচ্ছে সহযোগী হিসেবে হচ্ছে থাকতে চান। কিন্তু তারপরও ট্রাইব্যুনাল 1 হচ্ছে পরবর্তীতে বলেছেন যে এখন যেহেতু আবেদনের সময় এবং স্টেট ডিফেন্স নিয়োগের সময় পার হয়ে গেছেন সেহেতু হচ্ছে জেরাই খান পান্না হচ্ছে এই মামলা অর্থাৎ শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ দিতে পারবেন। এবং পরবর্তীতে কিন্তু আসাবুল ইয়ামিন হত্যাকাণ্ডের মামলার জন্য হচ্ছে প্রসিকিউশন 1 মাসের সময় আবেদন করেছে এবং সেটিও সময় দিয়েছেন এবং সেই সাথে যে সপ্তাহতর যে গণহত্যা সেটির জন্য কিন্তু 12 নভেম্বর হচ্ছে সময় দিয়েছে প্রসিকিউশনকে। এবং আপনাকে একটু যদি বিষয় জানিয়ে দিতে চাই যে শেখ হাসিনার মামলায় কিন্তু প্রথমে আমিনুল গনি টিটু আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং পরবর্তীতে তার একটি স্ট্যাটাসের কারণে হচ্ছে তাকে বাদ দিয়ে হচ্ছে আমির হোসেনকে আসলে নিয়োগ দেওয়া হয়েছিল শেখ হাসিনার পক্ষে আইনজীবী। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। অতসী। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দেখছেন সংবাদ দুপুর। 1 মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন জামায়াত ইসলামীর আমির বলে জানিয়েছেন তার দায়িত্বরত চিকিৎসকদের দলের প্রধান ডক্টর শহীদ আহমেদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। সফল অস্ত্রোপচারের 10 দিন পর আজ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আমির ডাক্তার শফিকুর রহমান। তার হার্টের বাইপাস সার্জারি করানো হয়েছে। জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বাসায় নেয়ার পরও আগামী 2 সপ্তাহ আমিরকে বিশ্রাম নিতে হবে। 3 সপ্তাহ পর তিনি জনসম্মুখে আসবেন। জামাত ইসলামীর মাননীয় আমির
ডক্টর শফিকুর রহমান, তাকে এমন একটি সুস্থতা দিয়েছেন যার কারণে আজকে হাসপাতাল থেকে উনি ছাড়া পেয়েছেন এবং ইনশাল্লাহ ওনাকে আমরা এখন ওনার বাসায় নিয়ে যাব। স্বাস্থ্য খাতের সংস্কারে 3 দফা দাবি আদায়ে বরিশালে চলমান লাগাতার ব্লকেট কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শাকিল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাকিল, পরিস্থিতি কেমন দেখছেন এবং আন্দোলনের পেছনে আসলে মূল দাবিটি কি আমাদের জানাবেন? বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে আজকে দিন কিন্তু নিয়ে মোট 16 দিন এই আন্দোলন চলছে এবং এর মধ্যে চাঁদাবাজি, দখলবাজি সহ দলীয় নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, আদালতের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ থাকার পরও পথ পরিবর্তনের সুযোগে শাহ ভোলাগঞ্জের আরেফিন টিলা ও রোপওয়ে বাংকার থেকে প্রভাবশালী ব্যক্তিরা পাথর উত্তোলন করছেন। এর নেপথ্যে মাসে পদ স্থগিত হওয়া শাহাবুদ্দিনের। স্থানীয়দের অভিযোগ, পাথর উত্তোলন বন্ধে পরিবেশ অধিদপ্তর কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। কুষ্টিয়ায় আহত জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, জুলাইয়ের স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে আহত হওয়া বিএনপি পন্থীদের পরিকল্পিতভাবে বাদ দেওয়ার। বাদ পড়াদের দাবি, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই স্থান হয়নি তালিকায়। জানিয়ে জেলা জুড়ে চলছে তুমুল সমালোচনা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রাহুল স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে কুষ্টিয়া শহরে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন বুক পেতে। তাদের ছোড়া বুলেটে হয়েছেন আহত। চিকিৎসা নেন কুষ্টিয়া, ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে। এখনো বয়ে বেড়াচ্ছেন সেই ক্ষত। সব তথ্য প্রমাণ থাকার পরও কুষ্টিয়ায় আহত জুলাই যোদ্ধার তালিকায় নাম ওঠেনি তার। মিথ্যা অভিযোগ ডিসি সাহেবের কাছে দিয়ে আমাদের গ্যাজেট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। যে গ্যাজেট থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে সেই গ্যাজেটে আমাদের সম্মানের সাথে ইনক্লুড করা হোক। শুধু রাহুলই নয়, তার মতো বিএনপির রাজনীতির সাথে জড়িত 30 জনের বেশি আহত জুলাই যোদ্ধাদের নাম বাদ পড়েছে তালিকায়। তাদের দাবি, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তালিকায় রাখা হয়নি নাম। আমরা শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশকে ধারণ করে বিদায় সেদিন পুলিশের বন্দুকের মুখে দাঁড়িয়ে আমরা সংগ্রাম করেছিলাম, আহত হয়েছিলাম। আমাদের বিএনপি করার কারণে আমাদের তালিকা থেকে বাদ করে দিচ্ছে। কত কষ্ট করে আমরা মাস্ক পরে, হেলমেট পরে, সাইডে থেকে, ক্যামেরার আড়ালে থেকে আমরা আন্দোলনকে সফলতা দান করছি। আর এমন ঘটনায় ক্ষুব্ধ জেলার বিএনপি নেতারা। বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্তির দাবি তাদের। কিছু কিছু সংগঠন এই বর্তমান জেলা প্রশাসক বা প্রশাসনের সঙ্গে আতাত করে ইচ্ছাকৃতভাবে তাদেরকে দিয়ে আমার পরীক্ষিত এই জুলাই যোদ্ধাদেরকে আমার দলের বাদ দেওয়া হচ্ছে। কে কোথায় থাকবে, কে কোর্ট বিল্ডিং এর মধ্যে থাকবে, কে কলকাতা স্কুলে থাকবে, কে হসপিটালে থাকবে, কে ওই সাদ্দামাদের মসজিদে থাকবে এবং তারপরে মিছিলটা কোথেকে শুরু হবে, কোন দিক দিয়ে যাবে, এগুলো কিন্তু সব আমরা ঠিক করে দিতাম। এ ঘটনায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে তালিকায় বাদ পড়া বিএনপিপন্থী আহত জুলাই যোদ্ধারা। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার এর শীর্ষ কর্মকর্তা। বাদ পড়েছে বিষয়টি এরকম না, নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই করে যদি প্রপার ডকুমেন্ট তারা আমাদের কাছে উপস্থাপন করতে পারেন, আমাদের কমিটির কাছে উপস্থাপন করতে পারেন, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা। জুলাইয়ের আহতরা সবাই রাষ্ট্রের কাছে স্বীকৃতি পাবে আশা সচেতন মহলের। দেশ টিভি, কুষ্টিয়া। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলাগুলো দৃশ্যমান করার পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলো পুনর্জীবিত করার কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি এ কথা জানান। বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার বলে জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান।
আরো কয়েকটা বিষয় তদন্তাধীন, তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন, এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি।